নিজের ছায়াকে নিজের আরও কাছে নিয়ে আসে। নিজের আর ছায়ার শরীরের মাঝে আর কোনো ফাঁকা নেই, একটা চুল পরিমাণ ফাঁকাও নেই। যেহেতু ছায়া হসপিটালে আছে এবং হসপিটালের পোশাক পরে আছে, তাই তার শরীরে শুধু হসপিটালের গাউনটা ছাড়া অন্য কোনো পোশাক নেই। নিজেও যখন ছায়াকে কাছে টেনে নেয়, তখন ছায়ার বুকের সঙ্গে তার বুক মিশে যায়। এটা অনুভব করে ছায়া বেশ লজ্জা পায়। ওর মুখটা লাল হয়ে যায়। নিজর তা দেখে হাসে। লাল রঙা এই মুখটা তার ভীষণ প্রিয়। নিজর মাথা ঝুঁকে ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে, পরম মায়ায় ভালোবাসা দিতে থাকে। ছায়াও নিঝরের শার্টের কলার ধরে শক্ত করে। কিছুক্ষণ পর নিঝর ছড়ে আসে। ছায়ার ঠোঁটে নিজের বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার এই সব আমার, নাক আমার। কথাটা বলে ছায়ার নাকে চুমু খায়। চোখ আমার বলে ছায়ার চোখে চুমু খায়। গাল আমার বলে ছায়ার গালে চুমু খায়। ঠোঁট আমার বলে ছায়ার ঠোঁটে চুমু খায়। সব 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 আমার। ছায়া হাসে। নিঝরের এমন কাণ্ড দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না, খিলখিল করে হাসে। নিঝরও হাসে। এই হাসি কতক্ষণ ধরে মিস করছিল সে। নিন ম্যাডাম, এখন ঘুমান। ছায়া আবারও নিঝরের বুকে নিজেকে গুটিয়ে নেয়। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায়। ছায়া ঘুমিয়ে যাওয়ার পর নিঝরও চোখ বন্ধ করে নেয়। কিন্তু এমন সময় তার ফোনে কিছু মেসেজ আসে। নিঝর ফোন বের করে মেসেজ ওপেন করে। আদনান ড্রাগস পাচার করত, চকলেটের কাগজে মুড়ে। নিজর ভালো করে ছবিটা জুম করে। এই চকলেটটাই তো ইরাকে খেতে দেখেছিল। নিজরের বড্ড অসহায় লাগছে তিন্নির কথা ভেবে। এরপর নিচের মেসেজগুলোও দেখে। নিজরের চোখ চড়ক গাছে চলে যায়। তিন্নি সুস্থ ছিল। তিন্নিকে ওষুধ দিয়ে অসুস্থ বানিয়েছে আদনান, অর্থাৎ আদনানই তিন্নির মা না হওয়ার কারণ। তিন্নির কোনো সমস্যাই ছিল না। নিজরের প্রচণ্ড রাগ হতে থাকে। এরপরেও নিজেকে সামলে নেয়। ছায়া ঘুমিয়ে আছে। এখন এসব নিয়ে ভাবলে হচ্ছে না। কাল বাড়িতে যাক, এরপর সব কিছু দেখা যাবে। ছায়ার চুলে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আছে, যদিও হসপিটাল থেকে সেই ঘ্রাণ কিছুটা কমে গেছে। তারপরেও নিঝর একটু একটু ঘ্রাণ নিচ্ছে। নিঝর ছায়াকে আরও জড়িয়ে নেয়। এরপর সেও একটু ঘুমায়। এই কয়দিন তারও ঘুম হয়নি ভালো করে। চৌধুরী বাড়িতে তিনি রুমে শুয়ে আছে। তার পাশেই রাহি ঘুমিয়ে আছে। তাদের রুমে খাটের সামনে আদনান আর তিন্নির বিয়ের বড় একটা ছবি টানানো। এটা নিঝর গিফট করেছিল তাদের দ্বিতীয় অ্যানিভার্সারিতে। কত খুশি ছিল তখন তিন্নি আদনানকে নিয়ে। কত সুখের সংসার। একটা ছেলে, সে জানে তার স্ত্রী কখনো মা হতে পারবে না, তাও কত আদর যত্নে আগলে রেখেছে, কত ভালোবাসা দিয়েছে। কিন্তু তিন্নি যে জানে না তার স্বামী কত বড় সাইকো। তার স্বামী যে তার মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। তিন্নিকে অসহায় বানিয়ে সে নিজে সবার সামনে মহান সেজেছে। মানুষ এতটা জঘন্য হয়? নুহা রুমে বসে আছে। অয়ন বিছানায় শুয়ে আছে। নুহা অয়নের কাছে এসে বসে। অয়ন এক হাতে নোহাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। কি হয়েছে? মন খারাপ? যা যা ঘটেছে এতদিনে সব কিছুই অদ্ভুতভাবে ঘটেছে। হ্যাঁ, কিন্তু সব ঠিকই হয়ে যাবে। তিন্নি আপুর জন্য খারাপ লাগছে। আপুর জন্য আমারও খারাপ লাগছে। তবে কি জানো আদনান ভাই, যে বেশি একটা সুবিধার নয় সেটা আমি যেদিন তোমাদের বাড়িতে তোমাকে দেখতে যাই সেদিন বুঝেছিলাম। কিভাবে? ওই দিন নির্ঝর ভাইয়াও গিয়েছিল তোমাদের বাসায়, তাই না? হ্যাঁ। সেদিন আমি দেখেছিলাম আদনান ভাইয়া ছায়ার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। তবে সেদিন নর্মালভাবেই বিষয়টা গুরুত্ব দেইনি, কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি ভাইয়া এত দূর এগিয়ে যাবে। জানি না অয়ন, আল্লাহ সব কিছু ঠিক করুক। হ্যাঁ, সেটাই আশা করছি। রাতে নির্ঝর ছায়াকে খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়ার পর ছায়া বলে, দেখুন, আমার না আর ভালো লাগছে না। এই জামাটা পাল্টে অন্য একটা জামা পরতে পারি না? হ্যাঁ পারো, আমি নিয়ে আসছি। নির্ঝর ছায়ার একটা জামা নিয়ে ছায়ার সামনে আসে। দিন, আমাকে একটু ওয়াশরুমে নিয়ে দিন। কেন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন নাই, আমিই বদলে দিচ্ছি। ইস না, আমায় দিন। নির্ঝর ছায়ার ঠোঁটে হাত রাখে। এমন তো নয় আমি কিছু দেখিনি, তাই না? ছায়া আর কিছু বলে না। বলেও লাভ নেই। নির্ঝর যা বলবে তাই করবে। নির্ঝর নিজের হাতে ছায়ার জামা বদলে দেয়। ছায়া লজ্জায় লাল হয়ে গেছে। এত নির্লজ্জ কেউ কিভাবে হয়? ছায়াকে জামা বদলে দিয়ে নির্ঝরের অবস্থাও বেশ খারাপ হয়ে যায়। তবে তার স্ত্রী অসুস্থ, এটা তাকে বুঝতে হবে। জামা বদলে ছায়াকে নিয়ে আবারও শুয়ে পড়ে নির্ঝর। দুজন ফোনে কিছুক্ষণ মুভি দেখে। এরপর ছায়া ঘুমিয়ে যায়। কালকের দিনটা নিঝরের জন্য বেশ ভয়ঙ্কর হতে চলেছে। কাল সে চৌধুরী বাড়ির সবাইকে আদনানের সম্পর্কে সব সত্যি প্রমাণ সহ খুলে বলবে।
তার বোনের কি হবে এটা ভাবতেই বুক কেঁপে উঠছে তার। ছায়াকে বাড়িতে আনা হয়েছে। ডক্টর নিঝরের বেডরুমটাকে হসপিটালের কেবিন বানিয়ে ফেলেছে। অবশ্য এই অর্ডারটা নিঝরেরই ছিল। ছায়া আগে থেকে সুস্থ, হাতে পায়ে ক্ষতস্থানে টান ধরেছে। রাবেয়া বেগম, তৌফিক হাসান, মিসেস চৌধুরী, তিন্নি, নোহা, অয়ন, রাহি সবাই ছিল এতক্ষণ। মাত্র সবাই রুম থেকে বের হলো। নার্স আছে, তবে নিঝর হলো ছায়ার পাশে 24 ঘন্টা থাকছে। ছায়ার মাঝে মাঝে নিজেকে কত ভাগ্যবতী বলে মনে হয়। আজ 2 দিন হলো গোসল হয় না। ছায়ার শরীরের প্রতি এখন ভীষণ ছ্যাঁতছ্যাঁত লাগছে। বিছানায় বসে জানালার দিকে তাকিয়েছিল ছায়া। এমন সময় রুমে আসে নিঝর। নিঝরকে দেখে ছায়া বলে, আমায় একটু চুল ধুয়ে পানি দিয়ে ধুয়ে দেবেন? আর ভালো লাগছে না তো। শরীরের ব্যান্ডেজগুলো এগুলো তো ওয়াটারপ্রুফ, আপনিই তো করিয়েছেন। নিঝর কিছুক্ষণ কিছু ভাবে, এরপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে তাহলে এসো। নিঝর ছায়াকে পাস করে তুলে ওয়াশরুমে নিয়ে আসে। ওয়াশরুমে ছায়াকে বসিয়ে দেয় বাথটাবে। তখনও সেখানে পানি নেই। নিঝর ধীরে ধীরে ছায়ার শরীরের জামায় হাত দেয়। ছায়া নিঝরের দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়তেই নিঝর ছায়ার 2 চোখে চুমু খায়। ছায়া হাসে। ধীরে ধীরে নিঝর ছায়ার শার্ট প্যান্ট খুলে ফেলে। এরপর ছায়ার অন্তর্বাসগুলোও খুলে ফেলে। এই মুহূর্তে ছায়া পুরোপুরিভাবে উন্মুক্ত হয়ে আছে। নিঝরের গরম লাগতে শুরু করে, কিন্তু ছায়ার শরীর ভালো নেই। নিঝর ধীর হাতে ছায়ার চুল খুলে দেয়। ছায়ার উন্মুক্ত পিঠে কালো লম্বা চুলগুলো ঠিক সোনার মতো চকচক করে উঠল। নিঝর ছায়ার পিঠে চুমু খায়। ছায়া কেঁপে ওঠে। নিঝর হাসে। এতদিন পরেও মেয়েটা ঠিক প্রথম দিনের মতোই কেঁপে ওঠে। নিঝর প্রথমে চুলগুলো ভেজায়, এরপর শ্যাম্পু দিয়ে ছায়ার চুল পরিষ্কার করে দেয়। তোয়ালি দিয়ে চুল বেঁধে দেয়। ছায়া পুরোটা সময় চোখ বন্ধ করেছিল। নিঝরের স্পর্শ অনুভব করে ছায়া বারবার কেঁপে ওঠে। এবার নিঝর নিজের বাথটাবের মধ্যে চলে আসে। পানি দিয়ে ছায়ার পুরো শরীরে ভালো করে মুছিয়ে দেয়। তবে নিঝরের হাত ছায়ার পুরো শরীরে বিচরণ করছিল। এতে ছায়ার কাঁপুনির মাত্রা বেড়ে যায়। এরপর ছায়াকে নিজের শার্ট পরিয়ে দেয়। ছায়াকে পাস কোলে তুলে রুমে নিয়ে আসে। রুমে এনে ছায়াকে খাটে শুয়ে দেয়। এবার ফ্রেশ লাগছে? অনেকটা। নিঝর ছায়ার কপালে চুমু খায়। নিঝর ছায়ার কপালে চুমু খেয়ে সরে আসতে গেলে ছায়া নিঝরের শার্ট খামছে ধরে। নিঝর পিছে ফিরে। ছায়া নিঝরকে নিজের দিকে নামিয়ে নেয়। নিঝরের ঘাড়ে নিজের 2 হাত জড়িয়ে ওর ঠোঁটগুলো আঁকড়ে ধরে। নিঝর কিস করার মাঝেই বাঁকা হাসে। ছায়াকে নিজের আরো কাছে নিয়ে চুমু খেতে থাকে। পাগলের মতো ছায়ার ঠোঁট চুষে নিতে শুরু করে। প্রায় অনেকক্ষণ পর ছায়ার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে ছেড়ে দেয় নিঝর। দুজনেই ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ছায়ার খোলা বুক যে ওঠানামা করছে। নিঝর ছায়ার শার্টের 2টো বোতাম খুলে ছায়ার বুকেও কিছু চুমু খায়। মৃদু মৃদু কামড় দেয়। বেশি কিছু নয় জান, একটু অপেক্ষা করো, কিছুদিন পর সুস্থ হলে সব হবে। ছায়া এবার লজ্জা পেয়ে যায়। 2 হাতে মুখ লুকায়। নিঝর ছায়ার মুখ থেকে হাত সরিয়ে আবার ওর ঠোঁটে কিস করে। আমার লজ্জাবতী। ঘুম আসছে, একটু মাথায় বিলি কেটে দেবেন? অবশ্যই দেব। নিঝর শুয়ে ছায়ার মাথাটা বুকে রাখে এবং ছায়ার মাথায় বিলি কেটে দিতে থাকে। নিঝরের শরীরের ঘ্রাণ ছায়াকে শান্ত করে দেয়। প্রায় 20 মিনিট পর ছায়া ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ আগে খাইয়ে ওকে ওষুধ দিয়ে গিয়েছে, তাই এখন আর ছায়া উঠবে না। নিঝর ধীর গতিতে ছায়ার থেকে সরে আসে। ছায়ার হাতের নিচে বালিশ দিয়ে ঠেকনা দেয়। ঘুমন্ত ছায়া দেখতে কি নিষ্পাপ। নিঝর ছায়ার কপালে আবারও চুমো খায়। এরপর রুম থেকে বেরিয়ে আসে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে। নিঝর সবাইকে ডেকেছে। তিন্নি রাহিকে নিয়ে সোফায় বসে আছে। আপু, রাহি ঘুমাবে না? নিঝর, রাহি তোমার কোলে ঘুমাবে। নিঝর দ্রুত নিজের অবস্থান থেকে উঠে আসে। রাহিকে কোলে নেয়। রাহি নিঝরের ঘাড়ে মাথা রেখে শুয়ে পড়ে। রাহি চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণের মাথায় ঘুমিয়ে যায়। আপু যা, ওকে শুয়ে দিয়ে আয়। তিন্নি আর কিছু বলে না। রাহিকে রুমে শুয়ে দিয়ে আসে। তিন্নির মলিন মুখটা দেখে উপস্থিত সবার মনের মাঝে কষ্ট হচ্ছে। আমার জানো, আমার তিন্নি আপুর কোনো সমস্যা ছিল না। তিনি আপু মা হতে পারতো। ওর মা হওয়ার ক্ষমতা নষ্ট করেছে আদনান নিজের হাতে। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। তিন্নিও অবাক হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ আপু, আদনানের বাবার গুলিতে আমাদের বাবার মৃত্যু হয়। আদনান একজন পিওর সাইকো। ওর ছোটবেলা বাবার সাথে কাটে, তবে বাবার সরকারি চাকরিজীবী হওয়ায় তার দিনের সময়টা একাকিত্ব কাটত। সেভাবে একা একা সাইকোতে পরিণত হয় আদনান। এরপর ওর মনে হতে থাকে ওর বাবার মৃত্যুর জন্য আমরা দায়ী। সেভাবেই প্ল্যান করে তিন্নি আপুকে বিয়ে করে।
আপুর মা হওয়ার ক্ষমতা কেড়ে ওর শান্তি হয়নি, আমাদের নানা ক্ষতি করার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে ইলিগাল কাজে জড়িত হয়ে যায়। সে একটা ঔষধ তৈরি করে যেটা খেয়ে মানুষ অনেকদিন সুন্দর থাকে, আর ওটা তৈরি হয় নিকটোফোবিয়ার মানুষের হরমোন থেকে। ছায়াও তার ইলিগাল বিজনেসের একটা পার্ট ছিল। দিনের পর দিন ফোবিয়া কাটানোর জায়গায় বাড়ানোর ওষুধ খাইয়ে এসেছে মানুষকে। ছায়াকেও তাই করেছিল। আদনান দেশের সব থেকে ভালো সাইকোলজিস্ট হওয়াতে আর কোনো ডাক্তার তার খুঁত ধরতে ভয় পেত। এটাকে আদনান নিজের অস্ত্র বানিয়ে নেয়। সময়ের সাথে সাথে ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে আদনান। ওর সাইকোপনা এত বেড়ে যায় যে শেষের দিকে সে ছায়াকে জাস্ট টর্চার করার জন্য নিয়ে গিয়েছিল। এরপর তোমরা সবই জানো। ইতিমধ্যে আদনানের সবগুলো ইলিগাল জায়গায় সিল মারা হয়েছে, তবে এখনো কাজ চলছে। নিঝরের পুরো কথাটা শুনে এতক্ষণ নিশ্চুপ হয়ে থাকা তিন্নি হাওমাও করে কেঁদে দেয়। নিঝর বোনকে শক্ত করে জড়িয়ে ধরে। ভাইকে ধরে তিন্নি হাওমাও করে কাঁদতে থাকে। কি হয়ে গেল ভাই? আমার সংসারটায় কি থেকে কি হয়ে গেল? আমার জীবনে কি থেকে কি হয়ে গেল? আমার রাহির কি হবে? কি হয়ে গেল এগুলো নিশ্চয়? আমি ওকে এত ভালোবাসি, এখনো মনে হয় সবটা দুঃস্বপ্ন। এই নির্জন, সব ঠিক করে দে ভাই, দয়া কর, আমি নিতে পারছি না, সব ঠিক করে দে। নিঝর সহ উপস্থিত সবাই তিন্নির কান্না দেখে কেঁদে ফেলেছে। মিসেস চৌধুরী একজন শক্ত মহিলা। স্বামীর মৃত্যুর পর শক্ত হাতে সংসার সামলে নিলেও এখন কেমন নিস্তেজ লাগছে। সবকিছু অসাড় হয়ে আসছে। মেয়ের এমন অবস্থা দেখে কোনো মাই নিজেকে সুস্থ রাখতে পারে না। সব কিছুর একটা মানসিক শান্তি আছে। তুমি যার ভিতরে মানসিক শান্তি খুঁজে পাও, সে হয়তো তোমাকে মানসিক শান্তি দেওয়ার মতো যোগ্যতা রাখে না। তুমি জানো না, তোমার সব থেকে বড় শান্তি বা ভালো থাকার কারণ তুমি নিজে। তোমার ভালো থাকা তোমার নিজেকে ভালোবাসার মধ্যে লুকিয়ে আছে। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে হয় না, তাহলে সত্যি অনেক কষ্ট পেতে হয়। সবার আগে যদি নিজেকে রাখা যায়, তবেই না মনের শান্তি বজায় থাকে। তাই কখনো কাউকে নিজের মানসিক শান্তির কারণ বলে মনে করবে না। যদি কখনো কাউকে নিজের ভালো থাকার চাবিটা দিয়ে দাও, দেখবে একদিন সে সেটাই ঘুরিয়ে তোমার জীবনকে বিষাদ করে দেবে। কথাগুলো তিন্নি একটা ডায়েরিতে লিখছিল। এমন সময় রাহি উঠে যায় ঘুম থেকে। মাম্মাম মাম্মাম। রাহির ডাকে তিন্নি টেবিল থেকে উঠে বিছানায় বসে। জি মা, বলো। খিদে পেয়েছে। চলো মা, তুমি তো খাওনি এখনো, তোমায় কিছু খাইয়ে দিই। মাম্মাম তুমিও তো খাওনি। খাবো মা, চলো খাবো। আসলে যতই বলো না কষ্টে আছো, তাতে কি হয়েছে? খাওয়া ছাড়া যায় নাকি? বাঁচা যায় নাকি? আসলে মন খারাপ থাকলে খাওয়াটা হয়ে ওঠে না। আজ প্রায় 6 দিন হতে চলল আদনানের এসব ঘটনা হয়েছে। তিন্নির মনের অবস্থা শুধু তিন্নিই জানে। অবুঝ মন একটা বারের জন্য মানতে চাইছে না এসব আদনান করেছে। কেন জানি না বড্ড কষ্ট হচ্ছে। নিজের কষ্টগুলো ভাগাভাগি করার জন্য এখন লেখাটাকেই ভালো মনে করছে সে। চৌধুরী বাড়ির প্রতিটি মানুষ তিন্নি আর রাহির উপর সমান খেয়াল রাখছে। ছায়ার তো শরীর খারাপ ছিল। এই 7 দিনে সেও বেশ সুস্থ হয়ে উঠেছে। কাল থেকে একটু হাঁটাচলা করছে, বাইরে আসছে, এভাবেই কাটছে। ছায়া যদিও জানে না সবকিছু সম্পর্কে, কিন্তু তাও আদনানের ভয়ানক রূপটা তাকে মাঝে মাঝে দুঃস্বপ্ন হিসাবে দেখা দিচ্ছে। এখন সন্ধ্যার সময় ছায়া ঘুমিয়েছিল। আজান দেওয়ার শব্দে ঘুম ভেঙে যায় তার। চোখ খুললে এদিক ওদিক ভালো করে তাকায়। তার স্বামীর রুমে সে। এরপর বিছানায় উঠে বসে। আড়মোড়া ভেঙে ওয়াশরুমে চলে আসে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে নিঝর রুমে এসেছে। নিঝরের মুখে চিন্তার ছাপ। ছায়া নিঝরের কাছে এগিয়ে যায়। নিঝরকে পেছন থেকে জড়িয়ে ধরে। ছায়ার ঘ্রাণ নাকে আসতেই নিঝর মৃদু হাসে। ছায়ার ঘ্রাণ স্পর্শ সব তার ভীষণ চেনা। কি হয়েছে? হাজব্যান্ডকে জড়িয়ে ধরার জন্যও কি আবার কি লাগবে? না, মোটেই তা নয়। নিঝর ছায়াকে হাত ধরে নিজের সামনে আনে। কি হয়েছে ম্যাডাম? কিছু না, আমি কাল পরশু নিচে গিয়েছিলাম। আবার তিনি আপুও আসে রুমে। আমি তো ওনাকে এত মন খারাপ এর আগে কখনো দেখিনি। ওনাকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছে। কেন এত মন খারাপ আপুর? নিঝর ছায়াকে নিজের বুকের মাঝে নিয়ে আসে। তুমি খেয়াল করেছো? হ্যাঁ, খেয়াল করেছি। কিচ্ছু হয়নি, আদনানকে নিয়ে কষ্ট পাচ্ছে। ডক্টর আদনান কোথায়? ওর মানসিক অবস্থা ঠিক নাই, ও মানসিক হসপিটালে আছে। কি বলছেন? রাহি বাবার কথা জিজ্ঞেস করছে না? হ্যাঁ করছে। আমি ওকে কিভাবে সামলাচ্ছি তা আমি জানি। কি থেকে কি হয়ে গেল? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আজ আমাদের কর্নেল স্যার, ক্যাপ্টেন মুত্তালিব সহ আরও 2 জন মেজর বন্ধু আসবে।
তুমি একটা শাড়ি পরতে পারো? কেন পারবো না? না আসলে শাড়ি না পরলে তোমাকে বউও লাগে না আমার বউ। ছায়া হাসে। ঠিক আছে, শাড়ি পরবো, অবশ্যই পরবো। নিঝর ছায়ার কথার মাঝে হঠাৎ দরজায় টোকা পড়ে। নিঝর ছায়াকে ছেড়ে দরজা খুলে দেয়। মিসেস চৌধুরী এসেছে। কিরে বাবা, ওরা যে আসবে, কি কি রান্না করতে হবে শেফকে বললি না তো? আরে মা, এত চিন্তা করো কেন? আজব, ওরা প্রথমবার আমার বাড়িতে আসবে, আমি চিন্তা করব না? না, এত চিন্তা করো না। মিসেস চৌধুরী নিঝরের থেকে চোখ সরিয়ে ছায়ার দিকে তাকায়। কিরে মা, কেমন আছিস? ভালো, আলহামদুলিল্লাহ আম্মু। ভালো কথা, আজকে একটা শাড়ি পরিস। ঠিক আছে আম্মু। মিসেস চৌধুরী নিচে চলে আসে। ছায়া কাবার থেকে একটা শাড়ি নিয়ে সেটাকে পরে নেয়। রান্না বান্না শেষ হতে হতে কর্নেল সহ ক্যাপ্টেন মেজর ওরা চলে আসে। ওরা আসতেই নিঝর ওয়েলকাম করে। স্যার বসুন। আরে মেজর, নির্ঝর এখানে, আর ছাড় বলার কোনো প্রয়োজন নেই, আকাশ বললেই হবে। স্যার, এটা কি সম্ভব? আমরা কঠিন ট্রেনিং পাবো। কথাটা বলেই সবাই হেসে দেয়। মিসেস চৌধুরী ওদের সামনে চা নাস্তা রাখে। এত কিছু দরকার ছিল না আন্টি। কর্নেল আকাশ লোকটা ভীষণ ভালো মানুষ। নিঝরকে সবসময় সাহায্য করেছে। নিঝরের প্রথম ট্রেনিংয়ে ঢোকা থেকে শুরু করে শেষ অবধি সাহায্য করেছে। ছায়াকে খোঁজার পেছনেও তার অবদান অনেক ছিল। যদিও অপারেশনটা প্ল্যান করেছিল ক্যাপ্টেন মুত্তালিব, তবে সাকসেসফুল হবার পেছনে কর্নেলের হাত বেশি। উনি মানুষটা ভালো হলেও ওনার জীবনে এত বেদনাদায়ক অতীত আছে, তার সম্পর্কে না হয় পরে জানবো। নোহা, অয়ন সবাই নিচে আসে। তবে ছায়া শাড়ি পরতে গিয়ে একটু দেরি করে ফেলেছিল। শাড়ি পরে ঘর থেকে বের হয়ে নিচের দিকে আসছিল, এমন সময় তিন্নির রুমে উকিদাই ছায়া। তিনি বসে আছে, পাশেই রাহি কিছু একটা বলছে, কিন্তু তিন্নি সেটা শুনতে পাচ্ছে না। নিজের অজানা ভাবনায় ব্যস্ত সে। ছায়ার মনটা খারাপ লাগে। সে রুমে গিয়ে বলে, চলে এলাম না বলেই। ছায়ার কথায় তিন্নি সামনে তাকায়। এমা, ছায়া তুমি? হ্যাঁ আমি। আমার মেয়েটা কতক্ষণ ধরে তোমায় কতগুলো কথা বলছে, তুমি শুনছোই না। কেন শুনছো না? ছায়া রাহিকে কোলে তুলে নেয়। এমা, ছায়া, এখনো তুমি সুস্থ নও? উফ, বেশি চিন্তা করো না আপু, দেখো একেবারে সুস্থ আমি। ছায়া রাহিকে কোলে নিয়ে বলে, তুমি একটা সুন্দর জামা পরো। কেন? উফ, বেশি কথা বলে। দেখি মা, তুমি এইখানে বসো তো, আমি দেখি জামা বের করে দিই। ছায়া সুন্দর করে একটা জামা বের করে নেয়। সেটা দিয়ে তিন্নিকেও ওয়াশরুমে পাঠায়। তিনি ফ্রেশ হয়ে জামাটা পরে আসে। এরপর তিন্নি, রাহি আর ছায়া নিচে চলে আসে। ছায়া কোনো সাজগোজ করেনি, শুধু বেবি পিঙ্ক রঙা শাড়িটা পরেছে। এতেই ওকে কি সুন্দর দেখাচ্ছে। নিঝর তাকিয়ে আছে, হা করে। নিঝরকে তাকাতে দেখে ক্যাপ্টেন মুত্তালিব বলে, ভাইয়া তো হা করে গভীরভাবে রাতে দেখেন, দিনের বেলায় মাছি ঢুকবে গালে। তুমি না আমার জুনিয়র? মানে এখন তো ডিউটি নেই স্যার। ডিউটিতে ফিরে এসে দেখছি। তবে সবকিছুর মাঝে আমাদের কর্নেল সাহেবের চোখ ছিল তিন্নির দিকে। মেয়েটার মলিন চেহারা জানান দিচ্ছে সে কষ্টে আছে। তবে কষ্টের কারণ তো তার জানা আছে, তিনি সবই জানেন। তবে এই মুহূর্তে বেশি একটা ভালো তার লাগছে না তিন্নিকে দেখে। তিন্নি সবার মাঝে এসে বসে। ছায়া ও রাহিকে নিয়ে নিঝরের পাশে বসে। তিন্নির জায়গাটা কর্নেলের পাশেই ছিল। আকাশে দৃষ্টি যে তিন্নির দিকে স্থির, তাকেও টের না পেলেও নিঝর ঠিকই টের পায়। রাতে অনেক কিছু খাবারের আয়োজন করেছে মিসেস চৌধুরী। সব রকম খাবারের সাথে টেবিল ভরে আছে। ছায়া অনেকদিন পর সবার সাথে খাচ্ছে। তবে নিঝরের খেয়াল রাখাটা মোটেই কমেনি। আকাশ বারবার খাওয়ার মাঝেই তিন্নিকে দেখছিল। মেয়েটা রাহিকে খাওয়াচ্ছে। আসলে রাহি, তিন্নি আর নিঝর উভয়ের থেকেই খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ করে সবাই চৌধুরী বাড়ির বাগানে চলে আসে। গোল হয়ে বসে গল্প করছে সবাই। ছায়ার ঘুম আসছে। আসলে ওর ওষুধগুলোই এমন, শুধু ঘুম আসে। ছায়া নিজের চুলগুলো কাঁকড়া মেরে বেঁধে ফেলে। ছায়ার চুলে কাঁকড়া দিয়ে বাঁধাটাও নিঝরের পছন্দের বিষয়। মাঝে মাঝে নিঝর ভাবে, ভালোবাসা কি এমন নাকি অদ্ভুত? ভালোবাসার মানুষের সবই ভালো লাগে, মানে সব কিছু। কোনো সিঙ্গেল এমন জিনিস নেই যা ভালো লাগে না। নিঝরের তো ছায়ার সবই ভালো লাগে। কথাটা ভেবেই হাসি পাচ্ছে। কি পাগল সে, আসলেই পাগল। রাত 10টা, সবাই যে যার বাড়িতে যাবে এখন। তিন্নির মনটা বেশ ভালো হয়ে গেছে এখন। সবার সাথে কথা বলে এখন বেশ ভালো অনুভব হচ্ছে তার। তিন্নি রাহিকে নিয়ে উপরে চলে এসেছে। নিঝর নিচেই আকাশের সঙ্গে দাঁড়িয়েছিল। আকাশ কথা বলছে। তিন্নি রাহিকে ঘুম পাড়িয়ে জানালার কাছে চলে আসে জানালাটা দিয়ে দিবে। এমন সময় ওদের দুজনের চোখে চোখ পড়ে। আকাশ তিন্নির দিকে তাকিয়ে আছে দেখে তিন্নি একটু মৃদু হাসে।
আকাশও হাসে। এরপর তিনি হাত নাড়িয়ে টাটা দিয়ে জানালাটা লাগিয়ে দেয়। আকাশ উপর থেকে চোখ নামিয়ে সামনে দেখতে পায় নিঝর তাকিয়ে আছে ওর দিকে। তাহলে নিঝর আজ আসি তবে। জি স্যার, আমাকে কিছু বলতে চান না? আকাশ হাসে। মেজর নিঝর অত্যন্ত বিচক্ষণ একজন মেজর। সে বুঝতেই পারে সবই। তার চোখকে ফাঁকি দেওয়া এত সোজা নাকি? বলবো, সময় হোক সব বলবো। সে আশায় রইলাম। আকাশ আবারও হাসে এবং উপরের আরেক জানালায় ইশারা করে দেখায়। রমণী অপেক্ষা করছে তোমার জন্য। কথাটা বলে আকাশ গাড়িতে উঠে বসে আর ড্রাইভার গাড়ি স্টার্ট করে। নিঝর আকাশের কথা শুনে উপরে থাকায়। ছায়া চুল আশ্রাচ্ছে। কি মায়াবী দেখাচ্ছে তাকে, কি অদ্ভুত সুন্দর। নিঝর খেয়াল করে দেখতে পায় চাঁদ আকাশে উঠেছে। সেই চাঁদ আর তার রুমের ব্যালকনিতে চাঁদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ ব্যালকনিতে ওই চাঁদ তার জীবনে আসার পর ওই আকাশের চাঁদ আর ভালো লাগে না তার। বিষয়গুলো হাস্যকর, তাই না? কিন্তু একেই যে বলে প্রেম, ভালোবাসা, পাগলামি। নিঝর সোজা উপরে চলে আসে। ছায়া ততক্ষণে চুল আশ্রে রুমে চলে এসেছে। ব্যালকনির দরজা দিয়ে একটা জামা নিয়ে ওয়াশরুমে যাবে, তার আগে কেউ তার হাত ধরে বসে। ছায়া পাশে তাকায়। নিঝর নিজের বাহু ডোরে ছায়াকে জড়িয়ে ধরে। ছায়া নিঝরের মুখের দিকে তাকিয়ে আছে। মিস ছায়া। মিসেস ছায়া। নিঝর শব্দ করে হাসে ছায়ার কথা শুনে। হোপ সরি, ভুল হয়ে গেছে। আপনি তো ম্যাডাম, এখন মিসেস ছায়া। গুণধর বরের বউ আমি। আমিও গুণধর বউয়েরই বর। গুণধর নামটা আমি আগে দিয়েছি, তাই এটা আমার হবে। আরে না, বউয়ের একটা দুইটা জিনিস চুরি করলে কিছু হয় না। ছাড়ুন আমাকে, ফ্রেশ হয়ে ঘুমোবো। নিঝর ছায়ার চুল সরিয়ে ছায়ার ঘাড়ে ঠোঁট ছোঁয়ায়। সঙ্গে সঙ্গে ছায়া কেঁপে ওঠে। নিঝর নিজের শরীরের মাঝে ছায়া কম্পন অনুভব করে, কেমন পাগল হয়ে যায়। ছায়াকে পাজা কোলে তুলে বিছানে নিয়ে আসে। ছায়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। যদিও সে জানে নিঝরের মনে এখন কি চলছে, কিন্তু তাও পরিস্থিতি কেমন ভ্যাবলা বানিয়ে দিয়েছে তাকে। নিঝর ছায়ার ওই বড় বড় দুটো চোখের পাগল। নিচু হয়ে ছায়ার চোখে চুমু খায়। দু চোখে চুমু খাওয়ার কারণে ছায়ার চোখ বন্ধ করে নেয়। এই চোখ বন্ধের সুযোগ নিয়ে নিঝর ছায়ার আঁচল থেকে সেফটিপিন খুলে ওর আঁচল, ব্লাউজ সব খুলে ফেলে। ছায়া এবার চোখ খুলে দেখে নিঝর তৃষ্ণার্ত এবং ভালোবাসার দুই দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ছায়া লজ্জায় মুখ লুকায়। নিঝর ছায়ার হাত সরিয়ে দেয় মুখ থেকে। এত লজ্জা কোথায় রাখিব আমি? জানি না। কেন জানো না? এত কিছু জানতে হয় না। ইস, সব জানতে হয়, সব। কথাটা বলে নিঝর ছায়ার শরীরে থাকা অবশিষ্ট কাপড়ের টুকরোটাও খুলে ফেলে। ছায়াকে নিয়ে পাড়ি জমায় এক ভালোবাসার রাজ্যে, যেখানে ছায়া আর নিঝর বাদে কেউ নেই। ছায়ার ভালোবাসার আওয়াজগুলো সময়ের সাথে বাড়তে থাকে। রাত গভীর যত হচ্ছে, ছায়া আর নিঝরের ভালোবাসাও তত গভীর হয়। এতদিন পর ছায়াকে কাছে পেয়ে নিঝর নিজেকে সামলাতে পারছে না ঠিকই, কিন্তু তাকে নিজেকে সামলাতে হবে, কারণ তার বউ এখনও অসুস্থ। এসব ভেবেই নিজেকে সামলে নেয় নিঝর। ছায়া গভীর নিঃশ্বাস নিচ্ছে ঘুমের মাঝেই। এই মুহূর্তে সে ঘুম, তবে নিঝর ঘুমায়নি। সে তিন্নির কথা ভাবছিল। তিন্নি কি রাজি হবে এসবের জন্য? যদি রাজি না হয় তাহলে কি হবে? কিন্তু মানুষ কি সারা জীবন একা থাকতে পারে? পারে না তো। নিঝরের ভাবনার মাঝেই হঠাৎ ছায়া নড়ে ওঠে। নিঝর সেদিকে নজর দেয়। কি হয়েছে? ঘুমের মাঝেই ছায়া বলে, পানি। নিঝর পাশে থাকা পানির গ্লাসে পানি ঢেলে ছায়াকে খাইয়ে দেয়। ছায়া পানি খেয়ে আবার ঘুমিয়ে যায়। এই যেন একটা বাচ্চা। নিঝর ছায়ার এসব কাণ্ড দেখে বেশ অবাক হয়। ছায়ার পরনে নিঝরের একটা শার্ট। নিঝর ছায়াকে নিজের কাছে টেনে আনে। ছায়া ও নিঝরের বুকের মাঝে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। সেভাবেই দুজন ঘুমিয়ে যায় নোহা আর অয়নের রুমে। রাত গভীর, তবে দুজনই সজাগ। আজ তারা চন্দ্রবিলাসে ব্যস্ত। নোহা অনয়ের বুকে মাথা দিয়ে চাঁদ দেখছে, কিন্তু হঠাৎ করেই তার মাথায় একটা কথা আসে। অয়ন, একটা বিষয় খেয়াল করেছো? কি বিষয়? আজ আকাশ আমার ভাইয়াদের কর্নেল আকাশ উনি তিন্নি আপুকে ভীষণ মায়াবীভাবে দেখছিলেন। এতে দেখার কি আছে? উনি নির্ঝর ভাইয়ের মেজর ট্রেনিংয়ে জয়েন হওয়ার সময় থেকেই এখানে আসেন। বলতে পারো ওনার হাত ধরেই আসা। উনি আপুর ভার্সিটির সিনিয়র ছিলেন। সিনিয়র? সেভাবেই ভাইয়া একটু
ছাড় পেয়েছিল, মানে তখন নানা জনকে ধরতে হতো চাকরির জন্য, সেই কাজটা উনি করে দিয়েছিল। কিন্তু তিন্নিয়াপুর বিয়ের সময় আকাশ ভাইয়া কোথায় ছিল? উনি তখন ছিল আর্মিতেই ছিল, তবে ওনার বিয়েটা তিন্নিয়াপুর বিয়ের পরে হয়। এখন সেই বউ কোথায়? জানি না, তবে কিছুদিন আগেই প্রতিবেদনে দেখেছিলাম ওরা বিচ্ছেদ হয়েছে। তবে আকাশ ভাইয়া তার প্রাক্তনের জন্য ভালো ভালো কথা লিখেছিল, সেই পোস্ট ভাইরাল হয়। আচ্ছা, ভাবো, যে লোকটা এত ভালোবাসে তার প্রাক্তনের সম্পর্কে পর্যন্ত খারাপ কথা লিখলো না, সে নিজের বর্তমানকে কত ভালোবাসবে? হাজব, এসব কথা কেন বলছো? তুমি বুঝবে না, বোকারাম। বুঝালেই তো বুঝি। আন্ডা, ঘুমোও। এভাবেই চৌধুরী বাড়িতে ঘুম নেমে আসে। শেষ রাতের দিকে ঘুমন্ত নির্ঝর হঠাৎ করেই চোখ খুলে ফেলে। চোখ খুলতেই বুকের মাঝে ঘুমন্ত ছায়াকে আবিষ্কার করে। নির্ঝর মৃদু হাসে, শান্তি পায় সে ছায়ার মুখ দেখে। ছায়ার মুখে অদ্ভুত এক শান্তি আছে, যা নির্ঝরের ভীষণ প্রিয়। নির্ঝর ছায়ার চুলের মাঝে নিজের হাত রাখে, আলতো হাতে ছায়ার লম্বা চুলগুলো নাড়া দেয়। ভেজা চুলগুলো শুকিয়ে এসেছে, বেশ সিল্কি তার বউয়ের চুলগুলো। ভীষণ মিষ্টি একটা ঘ্রাণ আছে ওতে, যদিও সেটা শ্যাম্পুয়ের ঘ্রাণ, তাও তার বউয়ের ঘ্রাণ আলাদা। এটা নিঝরের মতে। নিঝর ছায়ার ঘুমন্ত মুখ দেখে মনে করতে থাকে তাদের প্রথম দেখা। যে দেখা একান্ত তার ব্যক্তিগত। সেই দিনটা ভারী অদ্ভুত ছিল। সবে মাত্র আর্মিতে জয়েন করেছে নিঝর, এখনও তার ট্রেনিং সম্পূর্ণ হয়নি। সে তখনও একজন ট্রেনি। ক্যাম্প থেকে কিছু দূরে একদিন তারা সবাই মিলে ঘুরতে যায়। রাজশাহী থেকেই নিঝরের যাত্রা শুরু। সেভাবে রাজশাহীতেই থাকা হতো তাদের। তো একদিন প্ল্যান করে ক্যাম্প থেকে সবাই মিলে একটু ঘুরতে যাবে, তবে সেটা হবে গ্রামের দিকে। যেই ভাবা সেই কাজ। নিঝর তার সৈন্যদের নিয়ে বেরিয়ে গেল, উদ্দেশ্য গ্রাম। তবে রাজশাহী থেকে গ্রামটা বেশ দূরে। সবাই মিলে ড্রাইভ করে চলে এসেছে ছায়াদের গ্রামের দিকে। এটা যে আসলে ছায়াদের গ্রাম সেটা অবশ্য নিঝর জানে না। পৌঁছাতে বিকাল হয়ে যায়। ছায়াদের গ্রামের নদীর পাড়ে ওরা ক্যাম্প করে, আজ এখানে থাকবে। সবাই মিলে রান্নার আয়োজন করে সেখানেই। ওরা 4 জন ছিল, 4 জন তাদের কাজ ভাগ করে নেয়। নিঝরের কাজ হলো রান্নাটা করা। একজন লাকড়ি জোগাড় করে, একজন খাবারের সরঞ্জাম কাটে, একজন আগুন জ্বালায়, আর নিঝর রান্না করবে। বিকালের সময় সবাই মিলে যে যার কাজে করছে। এটা বসন্তের একদিন। বিকালটা বেশ সুন্দর, চারিদিকে পাখির ডাক, গাছে গাছে নতুন পাতা। কি সুন্দর করে গোলাপ গাছে নতুন কুড়ি এসেছে, কি সুন্দর চারিদিকে নতুন পাতা গজিয়েছে। সব কিছু কেমন অদ্ভুত সুন্দর। এই আবহাওয়া আর পরিবেশে একটু ঘুরতে যাওয়ার মন করে সবার। দিনটা এত সুন্দর, একটু প্রাকৃতিক পরিবেশকে কাছ থেকে না দেখলে হয়? দিনই তো ভালো যাবে না। সেদিন ছায়ার দুরন্ত মন চাইছে একটু ঘুরতে যেতে। তখন ছায়া ক্লাস 9-এ পড়ে। সকাল থেকেই নোহাকে ঠেলছে। আপু চলো ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো নদীর পাড়ে যাই। চলো নদীর পাড়েই যাই। ঠিক আছে, যা রেডি হয়ে নে। ছায়া খুশি হয়ে যায়। ওয়ার্ড্রপ থেকে নিজের পছন্দের লাল জামা পরে, আর ছায়ার স্বাস্থ্য সে একই। জামা, গলায় চেন, কানে দুল, ঠোঁটে হালকা লিপস্টিক। এভাবে রেডি হয়ে নেয় ছায়া। সেদিন একটু চোখের উপর আইলাইনার দেয় ছায়া। নোহাও রেডি হয়ে নেয়। দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে আসে। আসার সময় ছায়া বাবার থেকে টাকা নিয়ে নেয়, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করা যাবে। ছায়া আর নোহা নদীর পাড়ে চলে আসে। ছায়ার পছন্দের জায়গাটা হলো হেঁটে গিয়ে কিছু দূরে নদীর কাছে সুন্দর ঘাস আছে, সেই ঘাসের উপর বসে নদীর স্রোত উপভোগ করা এবং হাওয়াগুলো উপভোগ করা, সাথে কিছু বাদাম খাওয়া নোহার সাথে। ছায়া ভ্যান থেকে নেমেই নদীর পাড়ে হাঁটা ধরে। এই ছায়া, এত দ্রুত কোথায় যাচ্ছিস? আস্তে যা। আরে চলে এসেছি, আর আসতে। ছায়া দৌড়ে নদীর পাড়ে চলে আসে। তবে নদীর পাড়ে হঠাৎ তাঁবু টানানো দেখে ছায়ার পা থেমে যায়। এরকম ভাবে তো বেদেরা থাকে নদীর পাড়ে বাসা বানিয়ে, কিন্তু তাদের বাসা তো এত আধুনিক হয় না। ছায়া উকিঝুঁকি মেরে তাঁবুর দিকে খেয়াল করছে। সেই সময় নিঝরের দলে 4 জনের 3 জনই কাজে গেছিল, শুধু নিঝর ছিল সেখানে। তবে নিঝরও তাঁবু থেকে কিছুটা দূরত্বে ছিল। নোহা এখনও পৌঁছাতে পারেনি। ছায়াকে উকিঝুঁকি মারতে দেখে নিঝর এগিয়ে আসে। কি করছো এখানে? একটা রুক্ষ গম্ভীর আর কিছুটা চিৎকার করা কণ্ঠ শুনে ছায়া কেঁপে ওঠে। সে জানে বেদেরা তেমন ভালো হয় না, খুব খারাপ ব্যবহার করে। ছায়া কাঁপা কাঁপা দৃষ্টিতে পেছনে তাকায়। জি। নিঝরের চোখে
প্রথম ছায়াকে দেখা। এই রকমই খোলা চুলে লাল জামাই ধরা ছিল। কি অদ্ভুত সুন্দর ওই বড় বড় চোখ খুলে, যেন ভাষা পদ্ম। ঠোঁট সে তো গোলাপের পাপড়ি, বেশি ফর্সা নয়, তবে মায়াবী ফর্সা সে। দেখেই মন চায় একটু গালটা ধরে নেই। ওই চোখগুলো যেন এক সমুদ্র পানি, সেখানে তাকালে সব ভুলে যায় মানুষ। নিজের ছায়াকে দেখে ভুলেই গেছে পৃথিবীর সব কিছু, সব শব্দ এবং সময় যেন হঠাৎ করেই থমকে গেছে। আচ্ছা, এই সময় কি নিঝরের কাছেই থমকে গেল, নাকি পুরো সময়টা আসলেই থমকে গেছে? এটা কি প্রথম প্রেম, প্রথম দেখা? এমনও হয়। ছায়া নিঝরের কোনো সারা শব্দ না পেয়ে নিজের গলা পরিষ্কার করে বলে, বলছিলাম যে কি হয়েছে? ছায়ার এমন ইনোসেন্ট প্রশ্ন শুনে নিঝর মৃদু হাসে, কিন্তু সেটা নিজের মধ্যে রাখে নিঝর। সে চিন্তা করে মেয়েটাকে একটু জ্বালানো যাক। বলছিলাম এখানে কি? কিছু না, আসলে এমন তাবু এখানে কেউ টানায় না তো, তাই দেখছিলাম। ও আচ্ছা, তাই দেখছিলেন। কিন্তু আপনি যেভাবে দেখছিলেন মনে হচ্ছিল কিছু চুরির জন্য এসেছেন। আল্লাহ, বিশ্বাস করুন আমি সেই রকম মেয়ে নই। আমি জাস্ট কৌতূহলবশত এখানে এসেছিলাম। সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। আমার আপুও এসেছে। কই আপু? এখানে তো কোনো আপু নেই, মিথ্যা কথা বলেন শুধু। বিশ্বাস করুন আমি মিথ্যে বলি না, প্লিজ। আমি সত্যি এখানে দেখছিলাম কি হচ্ছে। এর মাঝে নোহা চলে আসে। ওই দেখুন আমার আপু। এ আপু, এইদিকে আয়। নোহা এগিয়ে আসে ছায়ার কাছে। কি হয়েছে এখানে? দেখ আপু, ইনি। ছায়াকে পুরো কথা শেষ করতে না দিয়ে নিঝর বলে, আসলে তেমন কিছু না, উনি তো এখানে এসে উকি দিচ্ছিলেন, তাই জিজ্ঞেস করলাম কি করছেন। না ছায়া, উকি দেওয়া ব্যাড হ্যাবিট। কিন্তু আপনি পুরো। নিঝর আবারও ছায়ার কথার মাঝে বেড়া দেয়। পুরো কি ম্যাডাম? আমি তো শুধু এটাই বলছিলাম। ছায়া আর কিছু বলে না। কি বলবে ছায়া? বলার তো কিছুই নেই। আর এর মধ্যে ছেলেটা তাকে বলতেই দিচ্ছে না। তাকে যে চোর বলল, ছায়া নিষ্পাপ মনের মেয়ে, সে এসব আর খেয়াল করে না। সে নোহার সাথে সেখান থেকে চলে যায়। আচ্ছা ছায়া, চল তাহলে আমরা যাই। এখানে এরা হয়তো ঘুরতে এসেছে, আমরা তাহলে অন্য কোথাও যাই। হ্যাঁ, তাই তো ভালো হবে, চল আপু। নোহা আর ছায়া সেখান থেকে চলে আসে, তবে আসার সময় নিঝরের অগোচরেই চলে আসে। নির্ঝর এরপর ছায়াকে খুঁজেছে, তবে পায়নি। আশেপাশেও খুঁজেছে, পায়নি। সেই লম্বা চুলওয়ালা বড় বড় চোখের অধিকারী মেয়েটা নিঝরের বুকে আলাদা একটা জায়গা জুড়ে রেখেছিল। নোহার থেকে জানা হয়েছিল নামটা ছায়া। তারপর প্রায় 4 বছর কেটে যায়। নিঝরের চুলগুলো তখন ছোট ছিল, আরও কিছু পরিবর্তন ছিল, তাই নোহা বা ছায়া কেউই নির্ঝরকে চিনেনি। ছায়া যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম নির্ঝরকে দেখেছিল, ছায়ার কাছে ওটাই প্রথম দেখা ওদের। কিন্তু নিঝরের কাছে গল্পটা একটু অন্যরকম। তবে রাজশাহীতে ছায়াকে দেখার পরেই নিঝরের মনে একটা শক্ত কট ছিল। জীবন সঙ্গিনীর রূপে তার ছায়াকেই লাগবে।